আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটা ARC400, এটা 400 অ্যাম্পিয়ারের ওয়েল্ডিং মেশিন 3 ফেজ। তো এটার কি প্রবলেম আছে সেটা দেখব, আর এটা সলিউশন কি হবে সেটা দেখব। তো এইটা যখন আমার কাছে আসে তখন এইটার কোনো প্যানেলে আলোও জ্বলেনি আর কোনো আউটপুট ভোল্টেজও বেরায়নি, মানে মেশিনটা পুরো ডেড ছিল। কিন্তু যার মেশিন সে এইটা অনেক দিন ব্যবহার না করে ফেলে রেখে দিয়েছিল। আর ফেলে রেখে দেওয়ার কারণ হয়েছিল যে এইখানে আউটপুট ভোল্টেজ বেরাচ্ছিল না, কিন্তু ডিসপ্লেতে তখন আলো জ্বলছিল, মানে মেশিনটা চালু হচ্ছিল, কিন্তু এখন পুরোই ডেড। তো মেশিনটাতে আমি পাওয়ার দিয়ে দেখেছি, মেশিনটাতে এখানে ইনপুট লাইনে পাওয়ার দিয়ে এই ক্যাপাসিটরগুলো চার্জ হচ্ছে, কিন্তু এর যে এই 3 ফেজ মেশিনের যে পাওয়ার সাপ্লাইটা থাকে, পাওয়ার সাপ্লাইটা অন্যান্য মেশিনের থেকে আলাদা। তো এতে থাকে একটা পাওয়ার ট্রান্সফর্মার, এটা বাঁধা থাকে ডবল ফেজের জন্য, মানে 440 ভোল্টে বাঁধা থাকে। আর এখান থেকে অক্সিলারি পাওয়ার গিয়ে এই বোর্ডটায় আসে, এইটা হচ্ছে মেন ড্রাইভার বোর্ড। তো এইখানে ট্রান্সফর্মারটা থেকে কোনো পাওয়ার ছাড়েনি। তো ট্রান্সফর্মারটা কানেকশানটা কি এমনভাবে করা আছে যে এটা হচ্ছে মেন বোর্ডটা, আর এইটা হচ্ছে ট্রান্সফর্মার কানেকশান, এখান থেকে গেছে, এই 3টা পিন থেকে গেছে, আর এগুলো হচ্ছে ফ্যানের। তো এই দুটো পয়েন্ট হচ্ছে 440 ভোল্ট থাকে। আর ওই ট্রান্সফর্মার থেকে রিটার্ন একটা ভোল্টেজ আছে যেটা ফ্যানের জন্য, এটা 220, যেহেতু এই দুটো ফ্যান 220-তে চলে। তো এখানে এসি ঢুকলো, 3 ফেজ এসি ঢুকলো, রেকটিফায়ার হয়ে এখানে চলে গেল, ক্যাপাসিটার চার্জ হচ্ছে, এনটিসিগুলো কাজ করছে, কিন্তু দুটো এনটিসি নষ্ট হয়ে আছে, ওইটা চেঞ্জ করতে হবে। কিন্তু রিলেটাও ছাড়েনি, যেহেতু পাওয়ারটা মানে এখানে চালু হয়নি। তো এখান থেকে 3টে ফেজ আসার পর এখান থেকে দুটো ফেজ এরা নিচ্ছে, দিয়ে ট্রান্সফর্মার পাঠাচ্ছে, 440 ভোল্টে বাঁধা আছে ট্রান্সফর্মারটা। আবার সেখান থেকে একটা রিটার্ন আসছে, মানে এটা ধরো যদি কমন ধরো, এটা 220, এটা 440, এই 220টা আবার রিটার্ন চলে যাচ্ছে এই 3টে পয়েন্টে, যেগুলো ফ্যানের জন্য, দুটো ফ্যানের জন্য ব্যবহার হচ্ছে। তো এই ট্রান্সফর্মারটায় যখন 440 ভোল্ট ঢুকবে, সেইটা এখানে আবার স্টেপ ডাউন হয়ে এই বোর্ডে ফিট করবে। তো এখানে দেখতেই পাচ্ছ সেন্টার ট্র্যাপ কানেকশান আছে। এইখানে ফিট করার পর এখানে একটা 3842 আইসি, যেটা আমাদের পিডব্লিউএম কন্ট্রোলার আইসি দিয়ে এখানে একটা এসএমপিএস টাইপের করা আছে, স্টেবল পাওয়ার সাপ্লাই। ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ যাই হোক, এখানে 24 থেকে 25 ভোল্টের মতো ফিক্সড করা থাকে, সেইটাও স্টেবল রাখবে। এবার সেই 24 ভোল্টটা এই পুরো সাপ্লাইটাকে ফিট করছে। এছাড়াও এখানে আরও আলাদা বিভিন্ন আছে, এলডিও আছে, যেগুলো আরও অন্যান্য সেকশনকে ফিট করছে, যেমন এখানে 12 ভোল্টের রেগুলেটর আছে, 5 ভোল্টের রেগুলেটর আছে। তো মেন হচ্ছে এই সাপ্লাইটা 24 ভোল্টটা, এটা ডেড হয়ে গেছে। এইটা ডেড হয়ে গেলে এখানে রিলেও ধরবে না, কিছু না। তো এই বোর্ডটা আমরা খুলে প্রথমে রিপেয়ারিং করব। আর যেহেতু মেশিনটা বহুদিন পড়েছিল, তো মেশিনটাতে অনেক পার্টসে মরচে ধরে প্রায় মানে ওপেন সার্কিটের মতোই হয়ে গেছে। যেমন তোমাদের এখানে একটা অপ্টোকাবলা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কী অবস্থা এটা। তো এরকম এখানে বহু পার্টস আছে যাদের মানে লেগগুলো মরিচে পড়ে নষ্ট হয়ে গেছে। যেমন এখানে পিএফটা, এই যে ক্যাপাসিটির অবস্থা দেখছে, লিক করে পুরো ডেড। তো এইটাতে অনেক কাজ আছে, তো আমরা একটা স্টেপ বাই স্টেপ যাব। তো যারা 3 ফেজ মেশিন নিয়ে কাজ করেন তাদের জন্য একটু বলে রাখি, যারা মানে 3 ফেজ মেশিনে হাত দিতে চায় কাজের জন্যে। তো এর আউটপুট যেমন থাকে নর্মাল এর মতোই থাকে, কিন্তু বোর্ড দুটো ব্যবহার করা হয়েছে কারেন্টটা বাড়ানোর জন্য, 200 অ্যাম্পিয়ার। আর এতে যে ড্রাইভিং সিগন্যালটা থাকে, এটাই যদি মানে ইন ফেজ থাকে, এটা আউট অফ ফেজ থাকবে। যে ফেজটা এতে ঢুকবে সেটা 180 ডিগ্রি ইনভার্ট হয়ে গিয়ে এতে ঢুকে যাবে, উল্টে গিয়ে দিয়ে দুটো ড্রাইভিং দেয়। তো এটা আমরা তখন যখন এটা বোর্ডটা রেডি করব, এটা স্কোপে দেখাবো। আর এতে ভিআরডি কন্ট্রোল থাকে, কিন্তু এই মেশিনটায় দেয়নি। এর আগে আমি যে 3 ফেজগুলোই কাজ করেছি সেগুলো ভিআরডি থাকে। কীরকম না, এখানে ভোল্টেজ কম থাকবে, 8 ভোল্ট 9 ভোল্ট থাকবে। যখনই অটোমেটিক স্টিক জ্বালাবে তখনই ভোল্টেজটা 70-80-তে চলে যাবে। তো সেটা এই মেশিনটাই নাই, এমনি বাকি পুরো ফাংশান যেমন তেমনই আছে। আর এখানে শান্টেরও সাইজ দেখবে, শান্ট যেটা কারেন্ট মাপে, খুব হেভি শান্ট দিয়ে আছে। আর এটা হিউজ ইন্ডাক্টার আছে, যেহেতু 400 অ্যাম্পিয়ার সাপোর্ট করতে হবে। আর বাকি এই যে ড্রাইভার বোর্ডটা, এই ড্রাইভার বোর্ডটা অন্যান্য মেশিনের মতোই প্রায় সমান,
কিন্তু কিছুটা এধার ওধার আছে। এধার ওধার বলতে 3140 আইসি যেমন কারেন্ট সেন্সিং করে সেরকমই আছে। আর এইটা হচ্ছে মেন অসিলেটরটা, যেটা এই বোর্ডটাকে পুরো ড্রাইভ দিচ্ছে। আর এইটার কম্পেনসেশন পিনে এই আইসির আউটপুটটা গিয়ে ঢুকছে, যেটা কারেন্টটা কন্ট্রোল করে। আর এখানে এই বোর্ডটাতে ভোল্টেজ বাড়ানো কমানোর অপশান আছে। আর বাকি এইগুলো প্রায় সেম। আর মসফেট যে লাগানো আছে 38-78 মসফেট লাগানো আছে এটা। তো বন্ধুরা, মেশিনটার বেসিক আমি তোমাকে বললাম। এবার আস্তে আস্তে এই বোর্ডটার রিপেয়ারিংটা দেখব যে কীভাবে কী রিপেয়ারিং করা যেতে পারে। তো বোর্ডটাতে অনেক কাজ আছে। এটার এই যে পার্টসগুলো মরচে খেয়ে আছে সেগুলোকে খুলে নতুন লাগাতে হবে। তো বন্ধুরা, বোর্ডটা আমি মেশিনটা থেকে আলাদা করে খুলে ফেলেছি, খুলে পরিষ্কার করে এবার এটার উপরে কাজ করব। তো সবার প্রথমে আমাকে দেখতে হবে যে এখানে 24 ভোল্টটা তৈরি হচ্ছে নাকি, যে মেন এখানে একটা যে ভোল্টেজটা ঢুকবে এসি ভোল্টেজটা প্রথমে রেক্টিফাই হয়ে ডিসি হবে, দিয়ে সেখান থেকে আবার ডিসি ডিসি কনভার্ট হবে। তো এখানে ইনপুটে ভোল্টেজ যাই থাকুক, এখানে আউটপুটে ভোল্টেজ 24 থাকবে। তো সেটা দেখার জন্য প্রথমে আমি কী করেছি, আমার এটা পাওয়ার সাপ্লাই আগেও দেখেছো তোমরা। তো ওটা 15 ভোল্টে একটা সেট করে নিয়েছি। সেট করে ওটাকে কারেন্ট লিমিট রেখেছি 1 অ্যাম্পিয়ারে। যদি এই সার্কিটে কোনো ফল্ট থাকে, ওভার কারেন্ট আনতে চায়, তো এটা 1 অ্যাম্পিয়ার বেশি দিতে পারবে না। তো তাহলে এখানে কিছু যদি পুরার চেষ্টা করে সেগুলো পারবে না। তো তোমাদের প্রথমে দেখাচ্ছি, দেখো 15 ভোল্ট দেখাচ্ছি। ওটা যেমনি শর্ট করবো 1 অ্যাম্পিয়ারের লিমিট হয়ে গেল। তো ওটা ওর থেকে বেশি কারেন্ট আনতে পারবে না। তো সেটা দেখার জন্যে এই মেশিনটার এই যে ট্যাব দুটো দেখছো, রেগুলেটর, এটা রেগুলেটর আছে। এই রেগুলেটরের ট্যাবে এগুলো সব গ্রাউন্ড, এই সব গ্রাউন্ডগুলো এই পয়েন্টটার সঙ্গে কানেক্ট আছে, এই মিডিল পয়েন্টটার সঙ্গে। আর ওর কানেকশানটা এরকম করা আছে, ট্রান্সফর্মার, দুটো ডায়োড, স্টোরেজ ক্যাপাসিটার। এবার এখান থেকে ভিসিসিটা বাকি সব সেকশনে গেছে 24 ভোল্ট, যেটা 24 ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা এখান থেকে যাচ্ছে। 3842 আইসি সুইচিং করছে। এখানে একটা রেগুলেটর টাইপের করা আছে আর কি, সুইচিং রেগুলেটর। তো আমি প্রথমে এইটা দেখার জন্যে যে 24 ভোল্টটা তৈরি হচ্ছে নাকি, তো এখানে একটা মাল্টিমিটার লাগিয়ে দিয়েছি। আর এইখানে এই ট্যাপগুলো যেহেতু গ্রাউন্ড, তো এইগুলোকে কানেকশান হিসেবে ধরছি। আর এই ডায়োডের এই গোড়াটায় একটা পজিটিভ 15 ভোল্টে ইনজেক্ট করব। 15 ভোল্টে ইনজেক্ট করলে এখানে আমার কিন্তু 24 ভোল্ট চলে আসার কথা। কিন্তু যখনই আমি বোর্ডটায় 15 ভোল্ট ইনজেক্ট করছি, দেখো কী হচ্ছে। দেখো 12 ভোল্টে দাঁড়িয়ে গেছে, কিন্তু কারেন্ট দেখাচ্ছে 1 অ্যাম্পিয়ারের মতো টানছে, অতিরিক্ত কারেন্ট টানছে। তো এইখানেও কোথাও একটা ফল্ট আছে। ফল্ট বলতে আইসিটা স্টার্ট হতে পারছে না, বারবার হয় সাইকেলিংয়ে যাচ্ছে, আর নইলে কিছু এমন একটা শর্ট হয়ে আছে যাতে ওইটা স্টার্ট হতে দিচ্ছে না ওইটাকে। তো সেইটা দেখার জন্যে ভোল্টেজটা আমি আরেকটু বাড়িয়েছিলাম, যাতে 15 থেকে আরেকটু বেশি, হয়তো কম ভোল্টেজের জন্য হচ্ছে নাকি। তো তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি 20তে তুলছি। 20তে আমি যদি দিই, তাতেও কিন্তু 1 অ্যাম্পিয়ার কারেন্ট আনছে। আর দেখো এখানে আপ ডাউন হতেই থাকছে, 12 ভোল্টের বেশি উঠছে না। তো এখানে কিছু একটা প্রবলেম আছে, যার জন্য ওভার কারেন্ট আনছে। 20 ভোল্টেও 1 অ্যাম্পিয়ার কারেন্ট আনছে, দিয়ে ওটা লিমিট হয়ে গেছে। তো এখানে কিছু ফল্ট আছে। আর এই ফল্টটা থাকার জন্যে এই রিলেটা চালু হচ্ছিল না, এখানে যে রিলেগুলো আছে চালু হচ্ছিল না। তো এই সেকশনটাও কাজ করতে হবে, এখানে এনটিসিগুলো বদলাতে হবে। আর এইখানে এই বোর্ডটার অপটো কাউলারটা চেঞ্জ করতে হবে, ক্যাপাসিটরটা ফেলতে হবে। তো প্রথমে এই সেকশনটাকে রিপেয়ারিং করি, তারপরে তোমাদেরকে বলবো কি ফল্ট ছিল। কারণ ক্যামেরা চালু রেখে রিপেয়ারিং করতে গেলে অনেক সময় লাগে। আর এটা যেহেতু 3 ফেজের মেশিন, তো ভিডিওটা এমনি বড় হতে হবে। তো সেই জন্য অতিরিক্ত এইগুলো দেখিয়ে সময় নষ্ট করে লাভ নাই। আগে আমি ফল্টটা রেডি করে তারপরে তোমাদের ভিডিওটা দিচ্ছি। আর এই একবার এখানে 24 ভোল্টে এসে গেলে তারপরে দেখবো যে এখানে ভোল্ট আগে পিডাব্লিউএমটা বেড়াচ্ছে নাকি। যদি পিডাব্লিউএম না বেড়ায়, ফার্দার আরও কী প্রবলেম আছে সেগুলো দেখব। তো বন্ধুরা, আমি এই পাওয়ার সাপ্লাই সেকশনটা রেডি করে ফেলেছি। তো ওইটাই যেটা ফল্ট ছিল সেটা হচ্ছে একটা পিএফ। এই পিএফটা আর এই ট্রানজিস্টারের মরিচা খেয়ে দেখতেই পাচ্ছ, গোড়া কেটে চলে গেছে, 80-50 ট্রানজিস্টার। তো এই জন্যে পাওয়ারটা রেডি হচ্ছিল না। তো এখন দেখো সেই আগের মতোই 20 ভোল্টে দেওয়া আছে। তো যেমনি আমি কানেক্ট করব, দেখো এখানে কানেক্ট করছি, এখানে একই, যেহেতু ডায়োড হয়ে যাচ্ছে আর কি।
দেখো এখানে সঙ্গে সঙ্গে 25 ভোল্ট এসে গেছে আউটপুটে। আউটপুটটা আমি এখান থেকে নিয়েছি, যেখানে রিলে চালু হবে সেখান থেকে। তো পাওয়ার সাপ্লাইটা আমাদের রেডি হয়ে গেল। আর এখানে ক্লক পালস এসছে নাকি এবারে দেখব। তো ক্লক পালস দেখার জন্য আমি এখানে প্রথমে স্কোপের প্রোবটা লাগিয়ে দিচ্ছি একটা। এই পিনটা হচ্ছে আউটপুট, মেন ড্রাইভিং আউটপুট, দুটো। তো এই দুটো লাগিয়ে দেওয়ার পর যখন আমি স্কোপে দেখছি আমার এখানে পালস চলে এসছে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা অনেক কম, 1.5 কিলোহার্জ, মানে অসিলেটরটা রান হচ্ছে প্রায় 3 কিলোহার্জের মতো। অথচ এইসব বোর্ডে মানে আইসির যে অসিলেটর থাকে সেই অসিলেটরের ফ্রিকোয়েন্সি মানে ওয়েল্ডিং মেশিন হিসেবে প্রায় কারো 30 কিলোহার্জ 45 কিলোহার্জ থাকে মানে এখানে। তো এটা ইন্টু 2 হয়ে যাবে, যেহেতু একটা অসিলেটর থেকে দুটো ক্লক ভাগ হচ্ছে আলাদা। তো যদি এখানে 60 কিলোহার্জে আইসির অসিলেটরটা সুইচিং হয়, এখানে ভাগ হয়ে যাবে 30 কিলোহার্জ হয়ে যাবে দুটো। তো সেটা যাই হোক, কিন্তু এখানে অতিরিক্ত কম 1.5 কিলোহার্জ সুইচিং হচ্ছে। তো এই অবস্থায় যদি বোর্ডটা আমি ওতে লাগিয়ে দিই, হয় মসফেটে কিছু শর্ট হবে, আর নইলে প্রচণ্ড পরিমাণে পাওয়ার টানবে। কারণ এই ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফর্মারগুলো বাঁধা নাই, ট্রান্সফর্মারগুলো বাঁধা থাকে মিনিমাম 30 কিলোহার্জ 35 কিলোহার্জের সুইচিংয়ের জন্য বাঁধা থাকে। তো আমরা ফার্দার দেখব আরও কী কী প্রবলেম আছে। তো বোর্ডটাতে মানে শর্ট সার্কিট বা নষ্ট হওয়ার মতো কিছু হয়নি। ম্যাক্সিমাম কেসই এই সব মানে মরচে খেয়ে, যেমন এই একটা ট্রানজিস্টার দেখো তোমাদের সামনেই যদি আমি তুলি, এই অলরেডি ভেঙে চলে গেছে, এই যে ভিতরে দেখতেই পাচ্ছ। তো এইরকম কেস। ক্যাপাসিটারগুলো প্রাইস অফ ডেড, ইএসআর বেড়ে গেছে। আর এইখানেও যে ট্রানজিস্টারগুলো আছে সব মরচা খাওয়া। এখানেও দেখছো ক্যাপাসিটির অবস্থা। তো চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেখবো যে তারপরে মালটা দাঁড়াচ্ছে না দাঁড়ায়নি। বন্ধুরা, বোর্ডটা আমি একদম রেডি করে মানে যা ফল্ট ছিল সব কিছু রেডি করে এবার টেস্ট করছি। তো এইটারও যা যা প্রবলেম ছিল সেগুলো সলভ করে দিয়েছি। এখানে অপটো কাপলার ক্যাপাসিটারের যে ফল্ট ছিল সেটাও সারিয়ে দিয়েছি। আর এইখানে প্রত্যেকটি রেজিস্টার একদম চেক করে যে ভ্যালু ঠিক আছে বা প্রবলেম করছে নাকি সেগুলো দেখে তাকে চেঞ্জ করে দিয়েছি। আর এখানে কিছু প্রিসেট আমি লাগিয়েছি, যেমন এইটা দেখতে পাচ্ছি, এটা ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করার জন্যে। তো এইটা এদিকে ঘোরালে মানে ফ্রিকোয়েন্সিটা আমি অ্যাডজাস্ট করতে পারবো কত কিলোহার্জ দরকার। তো সব কিছু আমার সেট আপ রেডি। তো এরপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ইনপুট ভোল্টেজ দিয়ে যে জিনিসগুলো বলেছিলাম সেগুলো ঠিকঠাক কাজ করছে নাকি। তো দেখো আমি ইনপুটটা দিচ্ছি, এইটা আমার ইনপুট ভোল্টেজ 440 আসবে। এইটা হচ্ছে হাফ ভোল্টেজ, যেটা ফ্যানের জন্য বেরোচ্ছে এইখান থেকে। আর এইটা 24 ভোল্ট, আর এইটা অক্সিলারি 5 ভোল্ট। তো দেখো আমি পাওয়ারটা ছাড়ছি, দেখো এখানে 470 ভোল্ট এসি চলে এসছে। আউটপুটে 235 বেরাচ্ছে, মানে ফ্যানের আউটপুটে ঠিক 200 যেমন হবে। আচ্ছা, এখানে মেন পাওয়ার সাপ্লাই 25 ভোল্ট চলে এসছে। আর এইটা অক্সিলারি যেগুলো ডিসপ্লেগুলো চালাবে 5 ভোল্ট চলে এসছে। আচ্ছা, সুইচিং ফ্রিকোয়েন্সিটা আগের বারে 1 কিলোহার্জের মতো ছিল, সেইটা এবারে দেখো কত এসছে, 110 কিলোহার্জ। তো এইটা টিউনিং করলে ওটা চেঞ্জ করা যাবে, মানে যদি কেউ আপ ডাউন করতে চায়। আর এটার অসিলেটরটা রান হচ্ছে প্রায় 220 কিলোহার্জে, বাই 2 হয়ে যাবে। তো বোর্ডটা রেডি। এর মেন যে ফল্ট ছিল এই অপটো কাপলার, এখানে ফল্ট ছিল, এখানে রেজিস্টারে গন্ডগোল ছিল, সব ভ্যালু বেড়ে গেছিলো, কারো কমে গেছিলো, কি ওপেন হয়ে গেছিলো। আচ্ছা, পাওয়ার সাপ্লাইয়ের ফল্ট ছিল, সেটা ঠিক আছে, এখন ওকে হয়ে গেছে। তো এরপরে এইটাকে মানে মেশিনে লাগিয়ে স্টিক ঝেলে দেখব যে ঠিকঠাক কাজ করছে কি না করছে। বন্ধুরা, বোর্ডটা আমি ফিটিং করে নিয়েছি সব কানেকশান দিয়ে, জাস্ট টেস্টিং করার জন্য সেট আপটা করেছি। আর এতে 440 ভোল্ট ফিট হচ্ছে। এটা হচ্ছে আমার এখানে একটা ট্রান্সফর্মার বাঁধা আছে আর কি, যেটা 220 নেয়, আর নিজের অ্যাডজাস্ট যেমন করে রাখা তেমন অনুযায়ী ভোল্টেজ মানে বাড়াতেও পারবে কমাতেও পারবে। তো সেখান থেকে 440 ভোল্ট শুধু টেস্ট করার জন্য এখানে লাগিয়ে দিয়েছি। যেহেতু 440 ভোল্টে চলছে তাই এই মেশিনটা কারেন্ট কম টানবে 200 অ্যাম্পিয়ারে। তো এটা আমি 200 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম লোড দেবো। তো আমি দেখো এখানে এখন ভোল্টেজটা কম আছে, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রায় 480 ভোল্টেজের মতো চলে যাবে। দেখো চলে এসছে 470। এবার এটা ডবল ফেজ বা 3 ফেজে পড়ে গেলে ভোল্টেজটা আরও বেড়ে যাবে, 500-600 কাছাকাছি চলে যাবে। আর এখানে ভোল্টেজ চলে এসছে
5.1 40 কারেন্টটা, কারেন্ট বাড়ানোও যেতে পারে। 400 অ্যাম্পিয়ার দিলে আমার এখানে সব ফিউজ ফেলে দেবে, ফিউজ এমসিবি যা আছে, তো অত কারেন্টে দেবো নি, কম থেকে দিয়ে দেখবো। এটা 40 অ্যাম্পিয়ার। আর্ক ফোর্স বাড়ালে ভোল্টেজ বেড়ে যাবে কিছুটা। তো প্রথমে ফায়ারিং করছি, দেখো 40 অ্যাম্পিয়ারে। আর্ক ফোর্স বাড়ালে আরও সুন্দর বাড়বে, মানে স্পার্কিংটা। তো আর্ক ফোর্সটা আমি কমই রাখছি, নইলে এটা মানে ওই ট্রান্সফরমারটা থেকে প্রচণ্ড বেশি কারেন্ট আনবে। তো এবার আমি অ্যাম্পিয়ারটা বাড়াচ্ছি 100। দেখতেই পাচ্ছ, ম্যাক্সিমাম 200 পর্যন্ত তুলব, কারণ 200 বেশি দিলে আমার ট্রান্সফরমারটা পুড়ে যাবে, যেটা 440 বার করছে। দেখতেই পাচ্ছ এর পাওয়ার, মেশিনের এটা এই ধরনের মেশিনের পাওয়ারই আলাদা। তো বাকি সব ওকে আছে, এবারে স্টিক জ্বালিয়ে দেবো।